আসসালামু আলাইকুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে ধারাবাহিক ক্লাস নিচ্ছি তারই পরিক্রমায় আজকে আমরা আমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ে দেখতে হলে আলো চাই এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং অবশ্যই চেষ্টা করবে পাঠ নেওয়ার জন্য। এবং আরো একটা কথা বলে রাখি, এই ক্লাস দেখার সময় তোমরা অবশ্যই পাঠ্য বইয়ের সহযোগিতা নেবে, তাহলে কি হবে তোমরা সঠিকভাবে জানতে পারবে এবং কোনো ত্রুটি থাকবে না। সেই সাথে আরো একটা বিষয় বলি, তোমরা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে হবে কি এর পরবর্তী যে ভিডিওটা আসবে তোমরা সবার আগে সেটা দেখতে পাবে। চলো ক্লাসে যাওয়া যাক। আমাদের অধ্যায়ের নাম দেখতে হলে আলো চাই। আমরা কি দেখতে পাচ্ছি, একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার হাতে একটা হারিকেন জ্বলছে। এখন আমরা আমাদের পাঠের প্রথম কি বলছে, আমাদের দৈনন্দিন জীবনে আলোর প্রয়োজনের কথা বলে শেষ করা যাবে না। আসলে আলোর কথা শেষ করতে আমরা পারবো না। আমরা চোখ বন্ধ করলে কিছুই দেখি না, আবার পুরোপুরি অন্ধকারে চোখ খোলা রাখলেও কিছু দেখতে পাই না। তাহলে কি বোঝা যাচ্ছে যে চোখ বন্ধ করলে আমরা যেমন দেখতে পাই না, তেমন যদি আমরা অন্ধকারে চোখ খোলা রাখি তাহলে আমরা কিছু দেখতে পাই না। আলো হচ্ছে সেই নিমিত্ত যার সাহায্যে আমরা দেখতে পাই। তাহলে আলো এমন একটা নিমিত্ত বা উপাদান যার সাহায্যে আমরা দেখতে পাই। আমরা এর আগের শ্রেণীগুলোতে আলো বিভিন্ন ধর্মের সাথে পরিচিত হয়েছি। এই অধ্যায়ে আমরা নতুন করে আয়না এবং দর্পণের ব্যবহার ছাড়াও আলোর প্রতিসরণ সম্পর্কে আরো কিছু জানবো। এছাড়া আমরা কি কি জানবো, আমরা চোখের ক্রিয়া জানবো, স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু সম্পর্কে জানবো, লেন্সের ক্ষমতা সম্পর্কে জানবো, চোখের ত্রুটি এবং লেন্স ব্যবহার করে চোখ ভালো রাখার উপায় সম্পর্কে আমরা জানবো। তাহলে আমরা দেখি আমরা এই অধ্যায়ের পাঠ শেষে আমরা কি কি জানতে পারি। আমরা দর্পণের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে পারবো, দৃষ্টি কার্যক্রমের চোখের ক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু ব্যাখ্যা করতে পারবো, আর কি পারবো আমরা লেন্সের ক্ষমতা ব্যাখ্যা করতে পারবো, চোখের ত্রুটি সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারবো, লেন্স ব্যবহার করে চোখের ত্রুটি সংশোধনের উপায় বর্ণনা করতে পারবো, আমরা চোখ ভালো রাখার উপায় ব্যাখ্যা করতে পারবো, আমরা চোখের দৃষ্টি বা চোখের ত্রুটি সৃষ্টির কারণ অনুসন্ধান করতে পারবো, আর আমরা চোখের প্রতি যত্ন নেব, অন্যদের সচেতন করব। তাহলে আমরা এই অধ্যায় শেষে এই বিষয়গুলো আমরা জানতে পারবো। এখন আমরা পাঠে যাই। আমাদের প্রথম পাঠের যে বিষয় সেটা হচ্ছে আয়না এবং দর্পণের ব্যবহার। আমাদের দৈনন্দিন জীবনে আমরা আয়না বা দর্পণের নানা রকম ব্যবহার দেখি। আসলে কি আয়না আমাদের একটা পরিচিত শব্দ, আয়নার আরেকটা অর্থ আর একটা প্রতিশব্দ কি দর্পণ। বর্তমান পাঠে আমরা কি করবো, আয়না বা দর্পণের দুটি বিশেষ ব্যবহার নিয়ে আলোচনা করব। এই দুটি হলো নিরাপদ ড্রাইভিং এবং পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঘ বা পার্বত্য সড়কের বিপজ্জনক বাঘে আয়না বা দর্পণের ব্যবহার সম্পর্কে। তাহলে আমরা প্রথমত যে বিষয়টা জানবো সেটা আছে কি নিরাপদ ড্রাইভিং। গাড়ি নিরাপদ ড্রাইভিং করার অন্যতম শর্ত হলো নিজ গাড়ির আশেপাশে কি ঘটছে সবসময় তা খেয়াল রাখা। এখন যদি আমরা আমাদের আশেপাশে কি ঘটছে এটা যদি না খেয়াল করি আমরা ড্রাইভিং করি, তাহলে আমাদের কি হবে, দুর্ঘটনা পড়ার সম্ভাবনা থাকবে। আমরা কি দেখি, সাধারণত গাড়ির ড্রাইভারের সিটের দরজার সামনের দিকে দুই পাশে সাইড ভিউ মিরর নামে দুটি আয়না বা দর্পণ থাকে। এটা আমরা সবাই দেখেছি, মোটরসাইকেলের ক্ষেত্রেও দুটো দর্পণ থাকে। আমরা প্রাইভেট কার, বাস, ট্রাক যাই বলি না কেন দুটো আয়না থাকে। এছাড়া কি দেখি, গাড়ির ভিতরের সামনের দিকে মাঝখানে ও রিয়ার ভিউ মিরর নামে আরেকটা আয়না থাকে। তোমরা যারা প্রাইভেট কারে উঠছো বা বাসে উঠছো তখন তোমরা দেখবা যে ড্রাইভারের পাশে মাঝখানের দিকে আরেকটা আয়না থাকে। এগুলো গাড়ির দুপাশে এবং পিছনের দিকে দেখার কাজে সাহায্য করে। আসলে এগুলোর কাজ কি, তাহলে আশেপাশে কি আছে বা পিছনে কি আছে সেগুলো দেখা। ফলে ড্রাইভার শুধু যে মাথা ঘুরিয়ে চারপাশে দেখতে পারে তা না, সে আয়না দিয়েই দেখতে পারে। আর এই আয়না না থাকলে কি হতো, তার দেহ মুছলিয়ে দেখতে হতো। আমরা একজন ড্রাইভারের ছবি দেখছি, ওয়ান ড্রাইভার ড্রাইভিং, উনি কি করছেন, উনি আসছে ড্রাইভিং করছেন সাথে সাথে মোবাইলে কথা বলছেন। এটা অবশ্যই একটা খারাপ জিনিস। গাড়ির এই আয়নাগুলো ব্যবহার করে ড্রাইভার তার হাত সর্বদা স্টিয়ারিং হুইলে রেখে সামনে বা পিছনের দিকে নজর রাখতে পারে। গাড়ি চালানো শুরু করার আগে ড্রাইভার আয়না বা দর্পণগুলোকে কি করে, তার নিজস্ব প্রয়োজন মতো বা তার যেভাবে সুবিধা হবে সেইভাবে সে মার্কিং করে নেয় বা রেখে দেয়। দেখো গাড়ির তিনটা আয়না মার্কিং করেছি, একটা আছে এই আয়না, একটা এই আর একটা এই।
এখন যথাযথ অবস্থান ঘুরিয়ে নেয় জন্য ড্রাইভিং সিটে বসে পিছনে দুপাশ ঠিক সঠিকভাবে দেখে নেয়। দেখা যায় কারণ আছে কি, তাহলে কি করে ড্রাইভার আছে আয়নাগুলো সঠিকভাবে বসিয়ে নেয় যাতে সে পিছনে বা আশেপাশে দেখতে পায়। এর পাশাপাশি আয়নাগুলো ঠিক করে পরীক্ষা করে নিতে হয় যেন কোনো ময়লা বা ধুলাবালি না থাকে। তাহলে শুধু যে আয়না সেটিং করলে হবে তা না, কিন্তু আয়নায় কোনো ময়লা আছে কিনা, ধুলাবালি আছে কিনা সেগুলো দেখতে হবে। এতে কি হবে, এতে অন্য গাড়ির প্রতিবিম্বের অবস্থা ঠিকভাবে নাও বোঝা যেতে পারে। যদি আয়নায় ময়লা থাকে তাহলে কি হবে, অন্যান্য যে গাড়ি আছে তাদের প্রতিবিম্বের অবস্থা আমরা ঠিকমতো জানতে পারবো না। গাড়ি কোনো কারণে পিছানোর দরকার হলে প্রথম 3টি দর্পণে চোখ বুলিয়ে নিতে হবে। তাহলে ড্রাইভার যখন গাড়ি ঘোরাবে তখন কি করবে, প্রথমে সে 3টি দর্পণে চোখ বুলাবে এবং গাড়িটি না থামা পর্যন্ত সারাক্ষণ 3টি দর্পণে চোখ রাখতে হবে তাকে। তাহলে সে তার আশেপাশে কোথায় কি চাকা কোন জায়গা দিয়ে যাচ্ছে সে বুঝতে পারবে। তাছাড়া চলন্ত অবস্থায় গাড়ি যেন লেন পরিবর্তন করার আগে এই 3টি আয়না বা দর্পণ দিয়ে খেয়াল রাখতে হবে যেন পিছনে গাড়ির অবস্থা বোঝা যায়। এখন সে পিছনে দেখলো না, আয়না দিকে তাকালো, তাহলে কি হবে, সে হঠাৎ করে যদি ঘুরে যায় পিছন দিকে কোনো গাড়ি এসে তাকে আঘাত করবে এবং সে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক। আমরা যারা পাহাড় গেছি তারা আমরা বলতে পারবো যে পাহাড়ি যে রাস্তাগুলো আছে তার সামনে হঠাৎ হঠাৎ করে বাঁক আসে। সেই ক্ষেত্রে ড্রাইভিং করার জন্য নিরাপদ এবং অন্য যে পদ্ধতি আছে নিরাপত্তার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিটা ফলো করতে হবে। সেইটা কি, পাহাড়ি রাস্তা সাধারণত আঁকা বাঁকা হয়, এটা আমরা জানি যে পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা হয়। অনেক সময় এমন বাঁকও থাকে যে রাস্তাটি প্রায় 90 ডিগ্রি বেঁকে যায়, একেবারে সামনাসামনি দেখার কোনো উপায় থাকে না। তখন সামনের রাস্তা দিয়ে কি আসছে বোঝার কোনো উপায় থাকে না। এই কারণে পাহাড়ি রাস্তায় ড্রাইভিং খুবই বিপজ্জনক। ড্রাইভিং কে নিরাপদ করার জন্য পাহাড়ি রাস্তা বিভিন্ন বাঁকে বড় সাইজের গলীয় দর্পণ স্ট্যান্ডে দাঁড় করে রাখা হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি গলীয় দর্পণ দাঁড় করে রাখা হয়েছে। ফলে কি হয়, এর কাছাকাছি এসে দর্পণ দিক তাকালে বাঁকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটি দেখা যায়, আর ড্রাইভার সাবধানে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়ি চালাতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দর্পণ পাহাড়ি, এই যে তোমার বেকা রাস্তা, এখানে এই দর্পণে ওই পাশ থেকে কোনো গাড়ি আসছে কিনা ড্রাইভার সেটা দেখতে পাচ্ছে। তাহলে আমরা যতটুকু পড়লাম সেখান থেকে আমরা একটা একক কাজ নির্ধারণ করি। আমাদের কাজটা কি, একটা গাড়ির এই 3টে আয়না পরীক্ষা করে দেখো, দেখবে এগুলো তোমাদের পরিচিত সমতল আয়না নয়। তাহলে সমতল আয়না কোথায় পাই আমরা, কোথায় দিকে আমাদের বাড়িতে যে আয়নাগুলো আছে বিশেষ করে ড্রেসিং টেবিল বা আমাদের যে আয়না আমরা আমাদের চেহারা দেখার জন্য ব্যবহার করি সেগুলো কি সমতল আয়না। কিন্তু রাস্তার ধারে বা আমাদের যে গাড়িতে যে আয়নাগুলো 3টে ব্যবহার করা হয়েছে 3টির কোনটাই সমতল নাই। এই আয়নাগুলো কেমন, এর পৃষ্ঠদেশ বাঁকা বা এগুলো গলীয় আয়না। এই কারণে আয়না সবকিছু একটা ছোট দেখার সত্যি, কিন্তু এই আয়না অনেক বেশি দেখা সম্ভব হয়। এই যে আয়না গোল এর কারণে কি হয়, ছোট্ট আয়না হলেও একসাথে সে অনেক জায়গায় কভার করতে পারে, অনেক জায়গায় দেখা যায়। এখন আমরা আলোর প্রতিসরণ সম্পর্কে জানবো। আলোর প্রতিসরণ সম্পর্কে আমরা কম বেশি ক্লাস 8 এ জেনেছি এবং আমরা তার বাস্তব প্রয়োগ এখন দেখেছি এবং আমরা এখন সেটা নিয়ে আরেকটা আলোচনা করব। এখানে আমরা জানি আলোক রশ্মি কোন স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে সবসময় সরলরেখায় চলে। তাহলে আলো কি হয়, যখন কোনো স্বচ্ছ মাধ্যমে চলে, যখন কোনো সমসত্ব মাধ্যমে চলে তখন সবসময় সরলরেখায় চলে, সোজা চলে। এরপরে আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত হয়, আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদ তলে এর গতিপথের দিক পাল্টে যায়। তাহলে বোঝা যাচ্ছে কি, আলো যখন তোমার সোজা পথে যাচ্ছে না, আলো যখন কি করছে, একটা মাধ্যম থেকে স্বচ্ছ মাধ্যম থেকে সমসত্ব মাধ্যমে সবসময় সরলরেখায় চলে, এটা আমরা জানলাম। আলো যখন স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয় বাঁকাভাবে আপতিত হয়। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি চিত্র, যে এই ক্ষেত্রে এই মাধ্যমে আলো কি হয়েছে, বাঁকাভাবে আপতিত হয়েছে। আর এই যখনই বাঁকাভাবে আপতিত হয় তখন আলো কি করে, তার দিক পরিবর্তন করে। আমরা দেখতে পাচ্ছি এই আলোটা আসলে যাওয়ার কথা ছিল এখান দিয়ে, কিন্তু সেখান থেকে না যেয়ে এই আলো কোন দিকে আসছে, এই আসছে সি দিকে আসছে। তাহলে এ ওর আলোর গতিপথ এটা হওয়ার কথা ছিল এবি, এ ও বি হওয়ার কথা ছিল, কিন্তু সেই ক্ষেত্রে না হয় কি হয়েছে, আলো গতিপথ বেঁকিয়ে এ ও সি তে আসছে। এটাই আলোর প্রতিসরণ। এখন আমরা এখানে চিত্রে আমাদের কি বলছে, এখানে উপরে বাতাস এবং নিচে
পানি কল্পনা করা হয়েছে, তাই এই দাগটা নিচে আমরা কি কল্পনা করতে পারি, এই দাগের নিচে এটা আছে পানি, এটা পানি। তাহলে আমরা এই যে দাগের নিচে যেটা দেখছি আমরা, এটা আমরা দাগের নিচে এই অংশটাকে এই অংশটাকে আমরা পানি বলতে পারি। আর উপরে কি বাতাস, আর নিচে পানি। আলোক রশ্মি কি হয়েছে, এ থেকে শুরু করে ও বিন্দুতে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এ থেকে এসে ও বিন্দুতে পড়েছে। এরপরে অর্থাৎ এও আপতিত রশ্মি, এই রশ্মিটার নাম কি আপতিত রশ্মি, এবং ও বিন্দু হলো আপতন বিন্দু, যেখানে আলোটা পড়েছে সেই জায়গার নাম কি আপতন বিন্দু। ও বিন্দুর ভিতর দিয়ে এন এন পুরো লম্ব আঁকা হয়েছে, এই যে আমরা লম্ব আঁকা দেখছি, এন এন পুরো লম্ব আঁকা হয়েছে। প্রথম মাধ্যম বাতাস এবং দ্বিতীয় মাধ্যমটি পানি হওয়া, এবং পানির ঘনত্ব বাতাস থেকে বেশি হয়, আলোক রশ্মি সোজা ও বিপথে না গিয়ে ওএন বরাবর ওএন পূর্বের দিকে সরে এসে ওসি বরাবর যাবে। এখানে ওসি হচ্ছে প্রতিসরিত রশ্মি। আমরা আবার একটু বলি যে আমরা দেখতে পাচ্ছি যে আলো এ রশ্মি বরাবর পতিত হয়েছে, কিন্তু আলো কি হয়েছে, এই ওবি বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু ওবি বরাবর না যেয়ে এই যে লম্ব এন ও এন পুরো এটা কাছাকাছি সরে এসে ওসি বরাবর গেছে, এটা আছে আলো প্রতিসরণ। আচ্ছা, এখন কোণ এ ও এন হলো আপতন কোণ, এবং কোণ সি ও এন পুরো হলো প্রতিসরণ কোণ। তাহলে আমরা দেখি কোণ এ ও এন কোনটা, সেটা এই কোণটা, এই কোণটা আমরা যদি বলি, এই যে কোণটা, এই কোণটা আসলে আপতন কোণ, আর এই কোণটা প্রতিসরণ কোণ। এখানে উল্লেখ থাকে যে আলোক রশ্মি যদি এও বরাবর আপতিত না হয়ে এনও বরাবর আপতিত হতো, তাহলে কিন্তু এটা সোজা ওএন পুরো বরাবর চলে যেত। এখন যদি আলো কি হয়েছে, যদি এও বরাবর মানে এনও বরাবর আপতিত হতো, যদি এই বরাবর আপতিত হতো, সেই ক্ষেত্রে কিন্তু আলো প্রতিসরিত না হয়ে সোজা ওএন পুরো বরাবর চলে যেত। এখন আমরা আরেকটু দেখি, আমরা এখানে একটা একক কাজ দেব। একটি কাপে একটা মুদ্রা রেখে তুমি তোমার মাথাটা এমন ভাবে সরিয়ে নেওয়া যেন মুদ্রাটি আর দেখা না যায়। এবারে কি করবা, কাপ পানিতে ঢালতে থাকো এবং তুমি একসময় এই মুদ্রাটি দেখতে পাবে। শূন্য কাপে আলো সোজাসুজি তোমার চোখে আসতে না পারলেও পানি থাকার কারণে বাঁকা হয়ে সেটি তোমার চোখে পৌঁছাতে পারে। আমরা একটা কাপে একটা মুদ্রা রেখে মাথাটা আমরা ঘুরিয়ে নেবো যেন মুদ্রাটি আর না দেখা যায়। আমরা এক পাশে সরে যাব, এরপর আমরা যদি কাপে পানি ঢালতে থাকি তাহলে কি হবে, একসময় আমরা মুদ্রাটি দেখতে পাবো। এটাই এখানে বলতে চাইছে যে আমরা একসময় মুদ্রাটি দেখতে পাবো, কারণ আছে কি আলো প্রতিসরিত হয়েছে। এখন আমরা যে প্রতিসরণের কথা বলছি, আমরা প্রতিসরণের কিছু সূত্র জানি। আলো প্রতিসরণের সময় এর রশ্মির চলাচলের ধর্মকে দুটি সূত্রে প্রকাশ করা যায়। একটি আছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভব উপর আঁকা অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভব তলের উপরে আঁকা অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। আমরা আবার একটু চিত্রটা দেখে আসি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে একই সমতলে আছে। এরপরে 2 নম্বর সূত্র সেটা বলছে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুব থাকে, অর্থাৎ sin θ এবং sin θ সমান n, sin θ ডিভাইডেড sin θ 1 টু দি পাওয়ার sin θ টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু n। দ্বিতীয় সূত্রে n হিসেবে যে ধ্রুব সংখ্যাটির কথা বলা হয়েছে সেটি হলো নির্দিষ্ট রঙের জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যমকে 0 ধরে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মাপা হলে সেটাকে বস্তুর প্রতিসরাঙ্ক বলা হয়। পানির প্রতিসরাঙ্ক কত, 1.33, বাতাসের প্রতিসরাঙ্ক 1 এর কাছাকাছি, এবং যেটাকে একই ধরা হয়। তবে মনে রাখো তোমরা যে আলোর রং ভিন্ন হলে প্রতিসরাঙ্কের মানও কিন্তু ভিন্ন হবে। আমরা আলোর মান যদি ভিন্ন হয় তাহলে প্রতিসরণের মানও ভিন্ন হবে। এইটাই আমাদের বলতে চাচ্ছে। এখন আমরা পরবর্তীতে দেখি আমাদের কি বলছে।
আমরা এখানে দুটো দর্পণ দেখছি, একই দর্পণ দুই দিকে করা হয়েছে। এটা দেখো উত্তল লেন্স, এর নাম কি? উত্তল লেন্স। আচ্ছা, এখন এই যে উত্তল লেন্স আমরা দেখছি, এই যে উত্তল লেন্সটা আমরা দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে অনেকগুলো চিত্র। আমরা দেখছি যে এখানে এফ বলে একটা বিন্দু আছে, এখান থেকে বিভিন্ন আলোক রশ্মি কোন পাশ থেকে যাচ্ছে, এই পাশ থেকে এদিকে আসছে, এদিক থেকে আসছে, এদিকে আসছে, এবং উত্তল লেন্সে সবগুলো এক জায়গায় যে মিলিত হয়ে এই বিন্দুতে মিলিত হচ্ছে। এই এফকে আমরা ফোকাস বিন্দু বলছি। এখন লেন্স কাকে বলে? দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। এই একটা আর এই একটা, তাহলে দুটো গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ, যেহেতু এটা বদ্ধ, কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। অধিকাংশ লেন্সের ক্ষেত্রে কি হয়? অধিকাংশ লেন্স কাঁচে তৈরি হয়, তবে কোয়ার্টজ এবং প্লাস্টিক দিয়েও আজকাল লেন্স তৈরি করা হয়, এদের ব্যবহার দিন দিন বাড়ছে। এখন লেন্স সাধারণত দুই প্রকার। লেন্স সাধারণত কয় প্রকার? দুই প্রকার, উত্তল আর অভিসারী লেন্স। উত্তল বা অভিসারী লেন্স, যার নাম কনভেক্স লেন্স, এবং অবতল বা অপসারী লেন্স, যার নাম কনকেভ লেন্স। নাম থেকে বোঝা যাচ্ছে উত্তল বা অভিসারী লেন্সে আলোক রশ্মি কি হয়? অভিসারী, অর্থাৎ এক বিন্দুতে মিলিত হয়। অন্যদিকে অবতল বা অপসারী লেন্সে আলোক রশ্মি অপসারী, অর্থাৎ পরস্পর থেকে দূরে সরে যায়। আমরা আগে একটা চিত্র দেখেছি, এখন আমরা আরেকটা চিত্র দেখছি, যেটা দেখছি আমরা যে এই যে আলোকগুলো যাচ্ছে, কিন্তু সবগুলো যে কি আছে? বিভিন্ন দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে অবতল লেন্স। আগে যে চিত্রটা আমরা দেখেছি সেটা উত্তল লেন্স। এই লেন্সের মাঝখানে মোটা প্রান্ত সরু, তাই এটিকে কখনো কখনো স্থূল মধ্য লেন্সও বলা হয়। আলোক রশ্মি কি করে? উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠে আপতিত হয়। এই লেন্স সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে কেন্দ্রীভূত বা অভিসারী করে কোনো একটি বিন্দুতে মিলিত করে। এই বিন্দুটা হচ্ছে লেন্সের ফোকাস বিন্দু, এবং লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। উত্তল লেন্সে আর এক বিন্দুতে মিলিত হওয়ার পর আবার সেটি ছড়িয়ে পড়ে। অন্যদিকে অবতল লেন্সে কি হয়? মাঝখানে সরু, প্রান্তের দিকটা মোটা, যার কারণে এই লেন্সের অবতল পৃষ্ঠে সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে আলোক রশ্মি অপসারী হয়ে ছড়িয়ে পড়ে। যদি অপসারিত রশ্মিগুচ্ছ সোজা পেছনের দিকে বাড়িয়ে নেওয়া হয়েছে কল্পনা করে নিলে সেগুলো একটি বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুটি হচ্ছে অবতল লেন্সের ফোকাস বিন্দু, এবং এই লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। এই যে আমরা দেখতে পাচ্ছি ফোকাস দূরত্ব, আর ফোকাস দূরত্ব আমরা এর আগে যেটা দেখছিলাম উত্তল লেন্সে, সেটা কোথায় দেখছিলাম? আমরা দেখছিলাম এই পাশে ফোকাস দূরত্ব। এখন সাধারণত লেন্সের পৃষ্ঠগুলোর যে গোলকের অংশ, তার কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে, এবং লেন্সের দুই পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র দুটি। বক্রতার কেন্দ্র কি হয়? যেহেতু দুটো লেন্স থাকে, দুটো পৃষ্ঠে দুটো কেন্দ্র থাকে। বক্রতার কেন্দ্র দুটির মধ্যে দিয়ে গমনকারী সরলরেখা হলো লেন্সের প্রধান অক্ষ। তাহলে এই যে মূল যে কেন্দ্র, মূল যে বিন্দু দিয়ে যে গমনকারী যে সরলরেখা যাবে, সেটা আছে লেন্সের প্রধান অক্ষ। আমরা আগে বলেছি লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয়, বা যে বিন্দু থেকে অবসরিত হচ্ছে বলে মনে হয়, অবতল লেন্সের ক্ষেত্রে অবসরিত হয় আর উত্তল লেন্সের ক্ষেত্রে মিলিত হয়, সেই বিন্দুকে লেন্সের প্রধান ফোকাস বলে। আমরা চিত্র 5 নম্বর এবং চিত্র 6 এই জিনিসটা দেখেছি। এই বিন্দু হলো প্রধান ফোকাস, লেন্সের কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব হলো লেন্সের ফোকাস দূরত্ব। এখন আমরা লেন্সের ক্ষমতা সম্পর্কে জানবো। আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে উত্তল লেন্স কেন্দ্রীভূত বা অভিসারী করে এক বিন্দুতে মিলিত করে। কি জানি আমরা? প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে উত্তল লেন্স কেন্দ্রীভূত বা অভিসারী করে এক বিন্দুতে মিলিত করে। আমরা 5.05 চিত্রে এটা কিন্তু দেখছি। অপরদিকে অবতল লেন্স একগুচ্ছ সমান্তরাল রশ্মিকে অপসারী করে, ফলে ওই রশ্মিগুচ্ছ কোন একটি বিন্দু থেকে অপসারিত হচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয়। আমরা চিত্র দেখে কিন্তু এটা আগে বুঝতে পেরেছি। আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার প্রক্রিয়াটি পরিমাপ করার জন্য লেন্সের ক্ষমতা সংজ্ঞায়িত করা হয়েছে। এক লেন্সের ফোকাস দূরত্ব মিটারে প্রকাশ করে, মানে একটা লেন্সের ফোকাস দূরত্বকে মিটারে প্রকাশ করে
মিটার দিয়ে ভাগ করলে লেন্সের ক্ষমতা বের হয়। অর্থাৎ একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 2 মিটার হলে তার ক্ষমতা 1/2। আমরা কি বলি আবার 1k লেন্সের ফোকাস দূরত্ব, 1k যদি আমরা লেন্সের ফোকাস দূরত্ব মিটারে মেপে ভাগ করি তাহলে লেন্সের ক্ষমতা পাওয়া যাবে। তাহলে একটা লেন্স যদি তার ফোকাস দূরত্ব 2 মিটার হয় তাহলে তার ক্ষমতা কত 0.5। লেন্সের ক্ষমতার প্রচলিত একক হলো ডায়াপ্টার। লেন্সের ক্ষমতার এককের নাম কি? ডায়াপ্টার। এর এসআই একক হলো রেডিয়ান পার মিটার। লেন্সের ক্ষমতা ধনাত্মক বা ঋণাত্মক দুই হতে পারে। কোন লেন্সের ক্ষমতা +1 ডায়াপ্টার বলতে বোঝায় লেন্সটি উত্তল এবং এটি প্রধানকে 1 মিটার দূরে আলোক রশ্মি বস্তুকে বিনীত করেছে। তার মানে আমরা এখান থেকে কিন্তু ভাগ করতে পারছি যে যদি আছে 1 মিটার দূরত্ব হয় তাহলে 1 কে 1 দ্বারা ভাগ করলে আমরা এর ক্ষমতা একই পাবো। এবারে লেন্সের আর কি করতে পারি আমরা? একইভাবে লেন্সের ক্ষমতা -2 ডায়াপ্টার হলে বুঝতে হবে লেন্সটি অবতল এবং এটি প্রধানত সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে এমনভাবে অপসৃত করে যে এগুলো কোন লেন্স থেকে 50 সেন্টিমিটার দূরে কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা 1 থেকে 1কে -2 দ্বারা বিয়োগ করি ভাগ করি তাহলে আমরা কত পাবো? 50 সেন্টিমিটার পাবো। আমরা এখন চোখের ক্রিয়া সম্বন্ধে জানবো। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে ছবিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি কি করছে, একটা মোমবাতি জ্বালানো হয়েছে এখানে এবং এই মোমবাতি থেকে একটা আলোক গুচ্ছ যে চোখে পড়ছে। আমরা কিভাবে দেখি এই চিত্রে আমরা মোটামুটি একটা ধারণা পাচ্ছি। এরপরে আমরা যদি আমরা এখন জানবো যে আমরা কিভাবে দেখতে পাই। আমরা অষ্টম শ্রেণীতে চোখের গঠন সম্পর্কে জানিছি। বর্তমান পারে চোখের ক্রিয়ার মাধ্যমে আমরা কিভাবে দেখতে পাই সেটা আলোচনা করা হবে। দেখি আমরা কিভাবে দেখতে পাই। আমাদের চোখের যে উপাদানগুলো আছে তার মধ্যে প্রধান যে উপাদানগুলো আছে তার মধ্যে একটা আছে রেটিনা, চোখের লেন্স, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার এবং কর্নিয়া। কি কি উপাদান আছে আমাদের চোখে? রেটিনা, চোখের লেন্স, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার এবং কর্নিয়া। এখন লেন্স কিভাবে কাজ করে তার ধারণা আমরা পাইছি। তাই নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে চোখের লেন্স একটু অভিসারী লেন্সের মতো কাজ করে। অভিসারী লেন্স আমরা দেখেছি উত্তল বা অভিসারী লেন্স। অভিসারী লেন্সের একটা নাম কি? উত্তল লেন্স। উত্তল লেন্স বলে আমরা ভালো শুনছিলাম উত্তল লেন্স। এখন এর নাম আছে অভিসারী লেন্স। এটা আমরা মুখস্থ করে ফেলবো। সবসময় উল্টো প্রতিবিম্ব তৈরি করে। ক্যামেরায় ছবি তোলার জন্য এইভাবে প্রতিবিম্ব তৈরি করা হয়। আমরা যখন মোবাইলে আমরা যেটা মোবাইল ব্যবহার করি অধিকাংশ আমরা দেখতে পাই মোবাইলে আমরা যে পাশ থেকে ছবি তুলি যখনই ছবিটা আমরা দেখতে পাই তখন মনে হয় সেটা ডান পাশটা বাম পাশে, বাম পাশটা ডান পাশে। যখনই আমাদের সামনে কোনো বস্তু থাকে তখন ওই বস্তু থেকে আলোক রশ্মি এই লেন্স দ্বারা প্রতিসারিত হয় এবং রেটিনার উপর একটু উল্টো প্রতিবিম্ব তৈরি করে। রেটিনার উপর আলো পড়লে স্নায়ুর সাথে সংযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র রড এবং কোষগুলো সেই আলো গ্রহণ করে তাকে তড়িৎ বা বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করে। স্নায়ু বিজ্ঞানে এই বিদ্যুৎ বা তড়িৎ সিগন্যালকে তাৎক্ষণিকভাবে অপটিক নার্ভ বা অক্ষি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠিয়ে দেয়। এখানে উল্লেখ করা যেতে পারে যে কোন কোষগুলো তীব্র আলোতে সাড়া দেয় এবং রঙের অনুভূতি ও রঙের পার্থক্য বুঝিয়ে দেয়। অন্যদিকে রড কোষগুলো খুব কম আলোতে সংবেদনশীল হয়। এজন্য জ্যোৎস্না আর অল্প আলোতে আমরা রড কোষগুলোর কারণ দেখতে পাই কিন্তু কোনো রং বুঝতে পারি না। জ্যোৎস্না আলোয় আমরা কি দেখি? সবই সাদা কালো দেখি। মস্তিষ্ক কি করে? রেটিনায় সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে সোজা করে নেয় বলে আমরা বস্তুটিকে যেরকম থাকে সেরকম দেখি। কিন্তু আমাদের মোবাইলে এই সিস্টেমটা নাই। আল্লাহ তাআলা আমাদের মস্তিষ্কে যে সিস্টেম চালু করেছেন সেই সিস্টেম কিন্তু মোবাইলে নাই। যার কারণে আমরা যে জিনিসটা দেখি সেটা বাস্তব দেখলেও মোবাইলে কিন্তু আমরা উল্টাটা দেখি। এখন আমরা জানবো স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব সম্পর্কে। স্বাভাবিক চোখের খাপ খেয়ে নেওয়ার ক্ষমতা সীমাহীন নয়। আসলে আমরা সীমাহীন অনেক কিছু দেখতে পাই কিন্তু আমরা সব কিন্তু পরিষ্কার দেখতে পাই না। মানুষ তার চোখের লেন্স ফোকাস দূরত্ব বাড়িয়ে বা কমিয়ে একটি বস্তুকে সবসময় স্পষ্ট দেখার চেষ্টা করে। কিন্তু লক্ষ্যবস্তু চোখের কাছাকাছি একটি নির্দিষ্ট দূরত্বকে বেশি কাছে আর স্পষ্ট দেখা যায় না। চোখের সবচেয়ে কাছে যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে খালি চোখে স্পষ্ট দেখা যায় তাকে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে এবং চোখ থেকে ওই বিন্দু দূরত্ব থেকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব ধরে নেওয়া যায়। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি যে চোখের একেবারে কাছে আসলে আমরা সেই জিনিস দেখতে পাই না। একটা নির্দিষ্ট দূরত্বে গেলে আমরা তখন তাকে দেখতে পাই। আর এই যে নির্দিষ্ট দূরত্ব তাকে কি বলা হয়? স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলা হয়। এই দূরত্ব মানুষের বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। একজন শিশু এই দূরত্ব মাত্র 5 সেন্টিমিটার কাছাকাছি 5 সেন্টিমিটার, আর একজন স্বাভাবিক বয়স্ক লোকের এই দূরত্ব 25 সেন্টিমিটার পর্যন্ত। তার মানে একটা বাচ্চা দেখার ক্ষেত্রে যদি 5 সেন্টিমিটার পর্যন্ত নিয়ে আসে তাহলে সে দেখতে পাবে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যারা প্রাপ্তবয়স্ক সেই ক্ষেত্রে আমাদের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব আছে 25 সেন্টিমিটার।
কিন্তু দূরবিন্দু কিন্তু চোখ থেকে অসীম দূরত্বে অবস্থান করে, যার জন্য আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে নক্ষত্রগুলো দেখতে পাই। এখন চোখের ত্রুটি কি আর প্রতিকার কি আমরা জানবো। আমাদের কিন্তু চোখ সম্পর্কে মোটামুটি চোখের সমস্যা সম্পর্কে ধারণা আছে, চোখ সম্পর্কে ধারণা আছে। আমরা চোখের বিভিন্ন ত্রুটি এবং তাদের প্রতিকার সম্পর্কে এখন আলোচনা করব। আমরা কি জানিছি, স্বাস্থ্য এবং স্বাভাবিক চোখ নিকট বিন্দু থেকে শুরু করে অসীম দূরত্বের দূরবিন্দু মাঝখানে যে স্থানে কোনো বস্তু থাকুক না কেন সেটা স্পষ্ট দেখতে পাই, এটাই চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি। তার মানে আমরা আমাদের চোখের যে 25 সেন্টিমিটার নিকট বিন্দু এখান থেকে শুরু করে অসীম পর্যন্ত আমরা প্রত্যেকটা বস্তুই স্পষ্ট দেখতে পাবো, আর একে কি বলা হয়, চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বলে। এই স্বাভাবিক দৃষ্টিশক্তি ব্যাহত হলে তাকে চোখের দৃষ্টির ত্রুটি বলা হবে। তাহলে সে কোনো ব্যক্তি যদি এর ভিতরে কোনো কিছু না দেখতে পায় বা দেখতে সমস্যা হয়, ঝাপসা দেখে, তখন তাকে কি বলবে, চোখের ত্রুটি বলা হবে। চোখের দৃষ্টির অনেক ধরনের ত্রুটি থাকলে আমরা প্রধান দুটি ত্রুটি নিয়ে আলোচনা করব। সেই দুটি আছে কি, হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, আর আছে দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি। হ্রস্ব দৃষ্টি মানে কাছে বা যে জিনিস আমরা দেখতে পাই না তার আরেকটা ইংরেজি নাম আছে মায়োপিয়া। আর আমরা শীর্ষ দৃষ্টি বা দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি সম্পর্কে জানবো। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো চোখের কল্পনা করা হয়েছে। এখানে উত্তল লেন্স ব্যবহার করে কি হয়েছে, উত্তল লেন্সটা চোখের ভিতরে থাকার কারণে ফোকাস দূরত্ব যে চোখের ভিতরে যে তৈরি হচ্ছে, আর সেই ক্ষেত্রে অবতল লেন্স কি করছে, ফোকাস দূরত্বে মনে হচ্ছে বাইরে বের করে দিচ্ছে এরকম। যখন চোখ কাছে বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তখন চোখের এই ত্রুটিকে হ্রস্ব দৃষ্টি বলে। তার মানে চোখ যদি কাছে বস্তু দেখতে পায় কিন্তু দূরের কোনো বস্তু দেখতে পাচ্ছে না, তাকে চোখের ক্ষীণ দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি বলে। এর চোখে দূরবিন্দুটি অসীম দূরত্ব অপেক্ষা খানিকটা নিকটে থাকেন, বস্তুকে স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব হতে আরো কাছে আনলে অধিকতর স্পষ্ট দেখায়। অনেক লোক দেখবা যে কোনো বই পড়তে গেলে চোখের একেবারে কাছে নিয়ে আসে, তাদের ক্ষেত্রে আসলে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি থাকে। নিম্ন দুটো কারণে এই ত্রুটি হয়। চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে কি হচ্ছে, চোখের লেন্সে যদি অভিসারী শক্তি বৃদ্ধি পায় এবং ফোকাস দূরত্ব যদি কমে যায় এবং কোনো কারণে যদি অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পায়, এই দুটো কারণে চোখের ক্ষীণ দৃষ্টি হয়। এরপরে কি হয়, এরপরে দূরের বস্তু থেকে আসা আলোক রশ্মি চোখের লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণ পর রেটিনার উপর প্রতিবিম্ব তৈরি না করে একটু সামনে ফোকাস বিন্দু প্রতিবিম্ব তৈরি করে, ফলে চোখ বস্তুটি স্পষ্ট দেখতে পায় না। এরপরে প্রতিকার কি, এর প্রতিকার আছে এই ত্রুটি দূর করার জন্য এমন একটি অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে যার ফোকাস দূরত্ব হ্রস্ব দৃষ্টি বা দীর্ঘতম দূরত্বের সমান। চশমার এই লেন্সের অপসারী ক্রিয়া চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীত কাজে চোখের ফোকাস দূরত্ব বেড়ে যাবে, ফলে কি হবে, প্রতিবিম্বটি আরো পিছনে তৈরি হবে। অর্থাৎ অসীম দূরত্বের বস্তু থেকে আসা সমান্তরাল আলোক রশ্মি চশমার অবতল লেন্স এর মধ্যে দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজন মতো অপসারিত হবে, আর এই অপসারিত রশ্মিগুলো চোখের লেন্সে প্রতিসারিত হয়ে ঠিক রেটিনা বা অক্ষিপট আর এর উপর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করবে। আমরা চিত্র দেখলে বুঝতে পারছি। আমরা এর আগে যে আমরা যে ত্রুটি নিয়ে আলোচনা করলাম সেই চিত্রটা এটা আমরা দেখি, যেখান থেকে আলোক রশ্মি এসে কি আসছে, উত্তল লেন্সের পরে পড়ছে, যার কারণে ফোকাস দূরত্ব মনে হচ্ছে কাছে চলে আসছে, যার কারণে সেই ব্যক্তি দেখতে সমস্যা আসছে। এরপরে তার চোখের সামনে যখন অবতল লেন্স ব্যবহার করা হয়েছে তখন ফোকাস দূরত্ব রেটিনার পরে যে পড়ছে। এখন আমরা চোখের দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি সম্পর্কে জানবো। যখন কোনো চোখ দূরের বস্তু দেখে কিন্তু কাছে বস্তু দেখতে পায় না, তখন এই ত্রুটিকে দীর্ঘ দৃষ্টি বলে। তার মানে কি, চোখ যখন দূরের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না। সাধারণত বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই ত্রুটি দেখা যায়। কি কি কারণে ত্রুটি হয়? প্রথমত চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে, অথবা চোখের লেন্সের ক্ষমতা দ্রুত বেড়ে গেলে, লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে, কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে। আমাদের এর আগে যে কারণটা ছিল সেটা কি, চোখের ব্যাসার্ধ বেড়ে গেলে সমস্যা হচ্ছিল, কিন্তু এখন দেখছি আমরা যে দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে কি হচ্ছে, চোখ অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাচ্ছে। এরপরে কি হয়, এরপরে দূর থেকে আসা আলো সঠিকভাবে চোখের রেটিনাতে প্রতিবিম্ব তৈরি করলেও কাছাকাছি বিন্দু থেকে আসা আলোক রশ্মি চোখের লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর রেটিনা ঠিক উপরে না হয়ে পিছনে এক বিন্দুতে মিলিত হয়, ফলে চোখ কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না। আমরা দেখতে পাচ্ছি এটা যে ফোকাস দূরত্ব কোথায় চলছে, একেবারে মনে চোখের বাইরে চলে গেছে। সেই ক্ষেত্রে এখানে উত্তল লেন্স ব্যবহার করা হয়েছে, তার কারণে এই যে রেটিনার পরে আলোক রশ্মি এখন এসে পড়ছে তখন এই বস্তু দেখতে যাচ্ছে। এর প্রতিকার কি আমরা একবার বলি, এই ত্রুটি দূর করার জন্য একটি উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে, ফলে কাছাকাছি বিন্দু থেকে আসা আলোক রশ্মি চশমা লেন্স এবং চোখের লেন্সে পরপর দুইবার প্রতিসারিত হওয়ার পর ফোকাস দূরত্ব কমে যাবে
এবং প্রয়োজন মতো অভিষেকে প্রতিবিম্বটি রেটিনার উপর পড়বে। তাহলে আমরা বুঝলাম যে যদি কারো ক্ষীণ দৃষ্টি থাকে তার ক্ষেত্রে অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে, আর যদি তার কারো হচ্ছে দীর্ঘ দৃষ্টি থাকে তার উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। এখন আমরা চোখ নিয়ে অনেক কিছু বললাম, এখন আমরা চোখ ভালো রাখার উপায়টা কি সেটা আমরা জানবো। চোখ যেহেতু আমাদের দেহের খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এটি সবসময় যত্ন নেওয়া প্রয়োজন, এটিকে ত্রুটিমুক্ত রাখা প্রয়োজন এবং এই ত্রুটিমুক্ত রাখা আসলে সম্ভব। আমরা কিভাবে চোখকে ভালো রাখতে পারি সেক্ষেত্রে আমরা সেটা আলোচনা করবো। এখন আমাদের প্রথমত সঠিক পুষ্টি গ্রহণ করে চোখের উপকার করতে হবে, তাই না? সঠিক পুষ্টি গ্রহণ চোখের জন্য খুবই দরকারি। ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ খাবার, ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, জিঙ্ক সমৃদ্ধ খাবার, গাঢ় সবুজ শাকসবজি ও বিভিন্ন ফল চোখের জন্য খুবই ভালো। তাহলে চোখের জন্য কি কি ভালো? ভিটামিন এ, সি ও ই, ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, জিঙ্ক সমৃদ্ধ খাবার, গাঢ় সবুজ শাকসবজি, বিভিন্ন ফল। শিক্ষার্থীরা তোমরা কিন্তু গাঢ় শাকসবজি খাওয়া প্রায় ভুলে গেছো, তোমরা কিন্তু খাইতে চাও না, কিন্তু এটা কিন্তু আসলে চোখের জন্য খুবই উপকারী। এই ধরনের খাবার কি করবে? চোখকে রোগমুক্ত রাখবে। গাজর, মাছ, ব্রোকলি, গম, মিষ্টি কুমড়া, হলুদ, যেমন পাকা পেঁপে, আম, ফল ইত্যাদি বেশি করে খেতে হবে। এরপরে কি করতে হবে? চোখের সঠিক যত্নের জন্য সঠিক জীবনধারণ পদ্ধতি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। সারাদিনের পরিশ্রমের পর শরীরের মতো চোখও ক্লান্ত হয়ে পড়ে, চোখকে পুনরায় সতেজ করতে সারা রাত ঘুমানোর প্রয়োজন। এই যে আমরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আমরা কিন্তু রাতে ঘুমাচ্ছি না, আমরা রাতে 1টা 2টা 3টা বেজে যাচ্ছে, আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকছি, এটা কিন্তু চোখের জন্য খুবই ক্ষতিকর। তাহলে আমরা কি করতে হবে? নির্ধারিত সময় ঘুম নিশ্চিত করতে হবে। এছাড়া গবেষণায় দেখা গেছে ধূমপান চোখের ক্ষতি করে। এইটা আসলে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা উন্নততর জীবনধারা অধ্যায়ে এটা পাইছিলাম যে ধূমপান চোখকে কি করে? লাল করে ফেলে এবং দৃষ্টি অসচ্ছল করে ফেলে। তাহলে আমাদের কি করতে হবে? ধূমপান থেকে বিরত থাকতে হবে। এরপরে কেউ যদি রোদ থেকে চোখকে রক্ষা করার জন্য সানগ্লাস ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই অতিবেগুনি রশ্মি পর্যন্ত করতে পারে। তাহলে আমরা যখন অতিরিক্ত রোদে যাব তখন আমরা কি করব? আমরা একটা সানগ্লাস ব্যবহার করব যেটা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের চোখকে রক্ষা করবে। এরপর তেল দিয়ে রান্না করার সময় কিংবা জ্বালায় কাজ করার সময় যখন উত্তপ্ত করা ছিটকায় তখন খুব সাবধান থাকতে হবে। এটা আমাদের মায়েদের ক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যে যখন তারা রান্না করবে তখন যেন ওই যে আলো উত্তপ্ত করা ছুটে আসে তা থেকে তারা যেন সাবধান থাকে। এছাড়া আমরা কি করবো? কেমিক্যাল নিয়ে কাজ করার সময় চোখ রক্ষা করার জন্য সেফটি গ্লাস বা পরা আমরা বুদ্ধিমানের কাজ বলে মনে করবো এবং আমরা সেফটি গ্লাস করবো। এরপরে আমরা আবশ্যক অপর্যাপ্ত আলোতে কাজ করে সবকিছু চোখের খুব কাছে নিয়ে দেখতে হয়, সেটি চোখের জন্য ক্ষতিকর। এটা আমরা জানছি যে যখন আলো পর্যাপ্ত পরিমাণ থাকে না তখন কি হয়? চোখের জন্য আমরা যদি কোনো কিছু দেখি সেটা চোখের কাছাকাছি নিয়ে দেখতে হয়, যা চোখের জন্য ক্ষতিকর। ঘরে আলো পর্যাপ্ত রাখতে হবে যেন পড়তে অসুবিধা না হয়। চোখকে যখন ক্লান্ত মনে হবে তখন না পড়ে বিশ্রাম নেওয়া ভালো। আমাদের চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব থেকে কম বা বেশি দূরত্বে রেখে বই পড়লে চোখের চাপ পড়ে। আমাদের চোখের স্পষ্ট ন্যূনতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার। আমরা যদি এর থেকে কাছে বই নিয়ে আসি বা এর থেকে দূরে বই নিয়ে যাই তাহলে আমাদের চোখে চাপ পড়ে। তাই সঠিক দূরত্বে রেখে বই পড়তে হয়। তোমরা খেয়াল করেছো কিনা অনেকক্ষণ ধরে কম্পিউটার ব্যবহার করলে চোখ কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে দীর্ঘক্ষণ টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহারে চোখের ক্ষতি হয়। তাই এই ক্ষতি থেকে চোখকে রক্ষা করতে নির্দিষ্ট দূরত্বে থেকে এবং বিরতি দিয়ে টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা উচিত। একাধারে কম্পিউটার ব্যবহার করা যাবে না, একাধারে টেলিভিশন দেখা যাবে না, বা টেলিভিশন দেখার সময় আমাদের নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ের আলোচনা শেষ করে ফেলেছি। আমি চেষ্টা করেছি আমার মতো বলে বই দেখে দেখে পড়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা যখন এই অধ্যায় বা এই ভিডিও ক্লাস দেখবে তোমরা অবশ্যই পাঠ্য বই তোমাদের সাথে রাখবে, তাহলে এই অধ্যায়ের সবকিছু তোমাদের বোঝা তোমাদের জন্য খুবই সহজ হবে। এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, খুদা হাফেজ, ফি আমানিল্লাহ।